নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি এঁচোড়ের সম্পূর্ণ নিরামিষ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে মাঝারি সাইজের একটা এঁচোড় নিয়েছি, আর এই এঁচোড়টার আমি আজকে অর্ধেকটা রান্না করব। তবে আপনারা আপনাদের পরিবার পরিজন সংখ্যা অনুযায়ী এঁচোড়টা কম বা বেশি করে নিতে পারেন। এখানে দেখুন এঁচোড়টা আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু আর এঁচোড়টা ভালো করে জল দিয়ে কিন্তু আমি ধুয়ে নিয়েছি কাটার পরে। আর এঁচোড় কাটার ভিডিও কিন্তু আগের রেসিপিতে আমার দেওয়া আছে, সেটার লিঙ্কও আমি এখানে দিয়ে দেব। এবার আলু আর এঁচোড়টাকে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। তবে এই রেসিপিটার জন্য কিন্তু খুব বেশি করে কিন্তু সেদ্ধ করা যাবে না। আমি একটা সিটি দিয়ে দেবো। এঁচোড়টা 60% থেকে 70% মতো সেদ্ধ করে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। খুব বেশি জল দিলাম না, দেখুন অল্প করে জল দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ হলুদ দিয়ে ভালো করে এই এঁচোড়ের মধ্যে মিশিয়ে দেব। তো তারপর এটাকে একটা সিটি আমরা দিয়ে দেব। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখনও পর্যন্ত যারা লাইক করেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। কুকারটাকে একটা সিটি দিয়ে তারপর সম্পূর্ণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে নেব। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ মতো সর্ষের তেল। আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, তবে আপনারা চাইলে যে কোনো তেলেই করে নিতে পারেন। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো চিনেবাদামটাকে একদম লো ফ্লেমে রেখে ভালো করে ভেজে নিতে হবে। যদি আপনাদের কাছে ভাজা চিনেবাদাম থাকে তাহলে এইটা স্কিপ করে দিতে পারেন, সেক্ষেত্রে এখানে ভাজার কোনো প্রয়োজন নেই। তো চিনেবাদামটাকে একটু সময় নিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি। তো এখন দেখুন বন্ধুরা, চিনেবাদামটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এই বাদামটাকে একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা আমরা একটু বেটে নেব। আর এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি কয়েক টুকরো আদা, আর ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা। আমি কিন্তু এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না, তাই এখানে কাঁচা লঙ্কাটা একটু বেশি করেই নিয়েছি। এবার চিনেবাদামটা ঠান্ডা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে একদম মসৃণ করে আমি মিক্সিতে বেটে নেব। আর এখানে কিন্তু এঁচোড় আর আলুটাও কিন্তু একদম জল ঝরিয়ে নিয়েছি। আর দেখুন এখানে এই জলটা কিন্তু ফেলে দেব না, এই জলে কিন্তু আমি রান্নাটা করে নেব। এবার দেখুন বন্ধুরা, এখানে এঁচোড়টা কিন্তু খুব বেশি আমি সেদ্ধ করিনি, ওই 60% মতো কিন্তু সেদ্ধ করে নিয়েছি। বাদাম ভাজার যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই কিন্তু আমি এবার এঁচোড়টাকে হালকা করে একটু ভেজে নেব। এই রেসিপিতে যদি এঁচোড়টা একটু ভেজে ব্যবহার করা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এর জন্য কিন্তু এঁচোড়টা বেশি সেদ্ধ করা যাবে না বন্ধুরা, ওই 60% থেকে 70% মতো সেদ্ধ করতে হবে। বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু তখন এটা ভাজার সময় গলে গলে যাবে। তো হালকা করে একটু ভেজে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখেছি। তো এঁচোড়টা এখন আমার হালকা করে একটু ভাজা হয়ে গেছে। তো এই সময় দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুটা। আপনারা চাইলে কিন্তু আলু আর এঁচোড়টা একসঙ্গে ভেজে নিতে পারেন, তবে আমি আগে আলুটাকে ভাজলাম না, আগে একটু এঁচোড়টাকে ভেজে তারপর আলুটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম সহজ সহজ সুন্দর সুন্দর রান্নার ভিডিও আমি প্রত্যেক দিন পোস্ট করে থাকি। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখবেন, অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো বন্ধুরা দেখুন, এখানে আমার আলু আর এঁচোড়টা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না। এবার আমি এটাকে তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। আরও 1 চামচ মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এবার এই তেলটা ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর দিচ্ছি কিছু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। তো ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেসন। আমি এখানে 1.5 চামচ ছোলার বেসন দিয়ে দিলাম। এই বেসনটা কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে, তেলের মধ্যে ভালো করে মিশিয়ে আমি একটু ভেজে নিচ্ছি, বেসনের কাঁচা গন্ধটা যেন না থাকে। এই বেসনটা দেওয়ার জন্য গ্রেভিটা কিন্তু দুর্দান্ত হয়, আর এই রেসিপিটার টেস্ট কিন্তু একদম পাল্টে যাবে, দ্বিগুণ একটা টেস্ট হয়ে যাবে। এবার বেটে রাখা মশলাটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। তো তার আগে দিয়ে দিলাম 2টো তেজপাতা। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, যেহেতু এর মধ্যে বেসন দেওয়া আছে তাই কিন্তু এটা পুড়ে যেতে পারে। লো ফ্লেমে রেখে মশলাটাকে হালকা করে একটু কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, একদম নিরামিষ রান্না বানাচ্ছি, কিন্তু খেতে কিন্তু আমিষের থেকে কোনো অংশেরই কম নয়। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম, দিয়ে দিব 1/2 চামচ ধনে গুঁড়ো,
আর দেব কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে এটা সম্পূর্ণ অপশনাল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমি শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করেছি। দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা তাই দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল, যাতে তলায় ধরে না যায়। তো ভালো করে মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটোরও ব্যবহার করতে পারেন, তবে আমি কিন্তু আজকের রেসিপিতে টমেটোর ব্যবহার করিনি। তো ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা কিন্তু কষানোর ওপরেই রান্নাটা ডিপেন্ড করছে বন্ধুরা। যত ভালো করে কষাবেন ততটাই কিন্তু সুন্দর একটা রান্নার টেস্ট হবে। তো এখন দেখুন মশলাটা কষাতে কষাতে এর থেকে তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো দুধের সর বা দুধের মালাই। আমি এখানে 2 চামচ দুধের সর দিয়েছি। আপনাদের কাছে ফ্রেশ ক্রিম থাকলে আপনারা ফ্রেশ ক্রিমও দিতে পারেন। দুধের সরটা দেওয়ার পর ভালো করে এটাকে এই মশলার সঙ্গে মিশিয়ে দেবো। এতে করে একটা ক্রিমি টেক্সচার আসবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। অবশ্যই করে কিন্তু দুধের সরটা দেওয়ার চেষ্টা করবেন। তো ভালো করে দুধের সরটা দিয়েও আমি একটু মিশিয়ে নিলাম। এখন দেখুন মশলা থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছাড়তে লেগে গেছে। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু আর এঁচোড়টাও এর মধ্যে দিয়ে দেবো। আলু আর এঁচোড়টাকে দিয়েও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে খুব সুন্দর করে আলু আর এঁচোড়টাকেও কষিয়ে নেব। এবার দিয়ে দেবো লবণ। তবে লবণটা এখানে বুঝে ব্যবহার করতে হবে, যেহেতু আমরা আলু আর এঁচোড়টা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম আর ওই জলটা কিন্তু এখানে এবার ব্যবহার করব, তাই বুঝে একটু লবণটা ব্যবহার করবেন। দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি, যেহেতু নিরামিষ রান্না স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিলাম। লবণ আর চিনিটাকে ভালো করে এই মশলার মধ্যে একটু মিশিয়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো এঁচোড় আর আলু সেদ্ধ করে রাখা জলটা। গ্রেভিটা আপনারা যে যেমন রাখতে পছন্দ করবেন সেরকমই কিন্তু এখানে জলটা দিয়ে দেবেন। তবে আমি এখানে যেমন গ্রেভিটা রাখবো সেরকমই জলটা দিয়ে দিলাম। আমি এটা খুব একটা বেশি ঝোল করবো না, একটু গা মাখা মাখাই কিন্তু আজকের রেসিপিটা বানাবো। তো ভালো করে জলটা দিয়ে একটু মিশিয়ে দিলাম। তো বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। যে কোনো নিরামিষের দিনে অথবা ভগবানকে কিন্তু ভোগ প্রসাদ হিসাবেও এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। এবার এটাকে ঢাকা দিয়ে 7-8 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেবো, যতক্ষণ না এঁচোড়টা সুন্দরভাবে সুসেদ্ধ হচ্ছে। তো আমি একদম লো ফ্লেমে রেখে এটাকে ঢাকা দিয়ে এবার সেদ্ধ করে নেবো। তো সময়টা কিছুটা কম বেশি লাগতেই পারে, যতক্ষণ না পর্যন্ত এঁচোড়টা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। আমি কিন্তু মাঝে একবার ঢাকাটা খুলে একটু খুন্তিটা চালিয়ে নিয়েছিলাম। আর এখন দেখুন এঁচোড়টা কিন্তু সম্পূর্ণটা সেদ্ধ হয়ে গেছে, প্রায় 7-8 মিনিট মতো হয়ে গেছে। এবার ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন কিন্তু ভালো করে ওপর থেকে একদম দেখুন তেল ছেড়ে গেছে। রেসিপিটা কিন্তু একদম আমাদের শেষের দিকে। এখন ভালো করে আবারও মিশিয়ে দিলাম। এবার এর ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ মতো শাহি গরম মশলা। যে কোনো নিরামিষ রান্নায় কিন্তু গরম মশলাটা দিলে ভীষণ ভালো লাগে খেতে। ওপর থেকে আমি গরম মশলাটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি। যদি আপনাদের হাতের কাছে কাসুরি মেথি না থাকে আপনারা কিন্তু এখানে ধনেপাতা কুচিরও ব্যবহার করতে পারেন। কাসুরি মেথির ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে, তাই এখানে বেশ কিছুটা কাসুরি মেথি হাতের সাহায্যে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার কাসুরি মেথিটাকেও ভালো করে এই এঁচোড়ের তরকারির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। সব শেষে দিয়ে দেবো 1/2 চামচ মতো ঘি। তবে বন্ধুরা আপনারা কিন্তু ঘিটা না চাইলে নাও দিতে পারেন, তবে ঘিটা দিলে কিন্তু এর টেস্টটা ভীষণ ভালো আসে। তবে সব শেষে এর মধ্যে 1/2 চামচ মতো ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঘিটাকে ভালো করে মিশিয়ে দেব। আর স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে তারপর এটাকে গরম গরম পরিবেশন করব। গরম গরম ভাত, রুটি, পোলাও কিংবা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু হয় দুর্দান্ত। আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে এটাকে রেখে দেবো। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।